যদি তাদেরকে প্রবেশ করায় বিজেপির ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি, বিজেপির বিশ্বাসযোগ্যতা মানুষের কাছে কমে যাওয়া বেশি। যেখানে বিজেপি সরকার এত ভালো কাজ করছে, এত কারখানা খুলছেন, এত 40টা জুট মিল করেছে, এই প্রচারগুলো কেন হচ্ছে না? আজকে 22টা জুট মিল করেছেন অর্জুন সিং শ্রমমন্ত্রী হয়ে, হয়েছে নাই কোনোদিন? 20% ডিএ, কোনোদিন আমি জন্ম থেকে আমার 51 বছর বয়স হয়ে গেল কেউ শুনেছি 20% ডিএ? বকেয়া মিটে যাচ্ছে গ্রান্টিন এই ডিএ এর মধ্যে দিয়ে। পরপর কারখানা করার কথা হচ্ছে, রাস্তা আসছে, নতুন বিমানবন্দরের প্রস্তাব আসছে, নতুন গুন্ডা দমন আইন প্রস্তাবনা করা হয়েছে, যাতে তোলাবাজি সিন্ডিকেট। আজকে কত ভালো লাগলো শুনে, পত্রিকায় সকালবেলা বললাম 252 জন বিজেপি নেতাকে বিজেপি সাসপেন্ড করছে তোলাবাজির জন্য। ঠিক তো, চ্যারিটি বিগিনস এট হোম। ভালো তৃণমূল বা খারাপ তৃণমূল, তৃণমূল মানেই হয়তো আমাদের কাছে একটা অন্য রকমের চিন্তা, মনের মধ্যে একটা যন্ত্রণা, মনের মধ্যে কষ্ট। ভালো খারাপ তৃণমূল বলে হয় না, তৃণমূল মানেই একটা আতঙ্ক, সন্ত্রাস, মরে যাবার ভয়, তোলা দেওয়ার ভয়। সুতরাং এটা নিয়ে হয়তো তৃণমূল দলের সবাই খারাপ না, যেটা বিজেপি দলের রাজ্য সভাপতি বলছেন, সেটা তো সত্যি কথা। একটা দলের কি সবাই খারাপ হতে পারে? কিন্তু ওভারঅল যে ডিকটাম, এবার ওভারঅল যে আদর্শ, মানে প্রথম কথা এই দলটার কোনো আদর্শ বলেই কিছু নেই। একজন একজন বাম রাজনীতির হয়তো একটা আদর্শ আছে, তা আমি তার চূড়ান্ত বিরোধী হতে পারি। কিন্তু এই যে বললাম খারাপ থেকে ভালো, হঠাৎ করে কেউ 15 ঘন্টায় 20 ঘন্টার পরে যে চৌঠা মে থেকে আজকে 4ঠা আগস্টের মধ্যে এই যে একেবারে হৃদয় উন্মোচন হয়েছে, নতুন বোধ জেগেছে, এই করেছে, এটা আমার কাছে অত্যন্ত সুযোগ সন্ধানী এবং সুবিধাবাদী রাজনীতির ফল বলে মনে হচ্ছে। একটা দল রাজনৈতিকভাবে ক্ষমতায় ছিল 34 বছর, ভারতবর্ষে পাবেন না যে 8 বছরের মধ্যে সেই দলটি শূন্যতে পরিণত হয়েছে, এবং ধারাবাহিকভাবে 10 বছর ধরে 4টি নির্বাচনে শূন্য হয়েছে, লুডো খেলার মতো। শূন্য থেকে আবার পুট পড়েছে আর কি, এখন একটা, হ্যাঁ, শূন্য থেকে পুট পড়েছে একটা, তাতেই তারা নাচছে। কি ভয়ঙ্কর চ্যাট জিপিটি! আমি যেদিনকে ককরোচ পার্টি দেখি, আমি একটা জায়গায় সার্চ দিয়েছি ককরোচ পার্টি, ককরোচ ভ্যান্ডালিজম, তখন লিখছে চ্যাট জিপিটি কতটা বিদেশে ডিপ স্টেট কন্ট্রোল করে। নট ভ্যান্ডালিজম, দে আর ডুইং মুভমেন্ট। চ্যাট জিপিটি, আমি লিখছি চ্যাট ভ্যান্ডালিজম, সার্চ দিচ্ছি, লিখেছে নো, নট ভ্যান্ডালিজম, ইটস চ্যাট জিপিটি। তার মানে একটা চ্যাট জিপিটি, একটা মেটা, একটা ফেসবুক, একটা গুগল, এটা আমাদের দুর্ভাগ্য। আমরা গত 70 বছর ধরে, 2014 আগে আমাদের নিজস্ব প্ল্যাটফর্ম চীন বানিয়ে ফেলেছে। কারণ ওরা জানে, ওরা যখনই বুঝবে ভারতকে ভাঙার জন্য ওরা এই প্ল্যাটফর্মকে ইউজ করবে, মেটা ঝুঁকতে বাধ্য হয়েছে। কিন্তু এটাও সত্যি যে আজকে যদি বলা হয় মাইক্রোসফটকে তুলে নেবো, আমার 70% কম্পিউটার বন্ধ হয়ে যাবে। আমি যদি বলি আজকে গুগলকে করবো না, আমার সার্চ ইঞ্জিন আগামী 4 মাসের মধ্যে কি করে মাঝখানে ভারত কাজ করবে না। ইমিডিয়েটলি ভারতের নিজস্ব প্রোগ্রাম, নিজস্ব জায়গা, এগুলো থেকেই বোঝা যায় যে এইভাবে এখন, আগে বলতো না বণিকের মানদণ্ড রাজদণ্ডে রূপান্তরিত হয়, এখন বোঝা যায় আমাদের দেশের প্রযুক্তি আত্মনির্ভরতা কতটা দরকারি। যখন কোনো বিপদ আসবে, এরা কিন্তু সব কন্ট্রোল করবে তোমার দেশটাকে ভাঙার জন্য। ভালো তৃণমূল বা খারাপ তৃণমূল, তৃণমূল মানেই হয়তো আমাদের কাছে একটা অন্য রকমের চিন্তা, মনের মধ্যে একটা যন্ত্রণা, মনের মধ্যে কষ্ট। ভালো খারাপ তৃণমূল বলে হয় না, তৃণমূল মানেই একটা আতঙ্ক, সন্ত্রাস, মরে যাবার ভয়, তোলা দেওয়ার ভয়। সুতরাং এটা নিয়ে হয়তো তৃণমূল দলের সবাই খারাপ না, যেটা বিজেপি দলের রাজ্য সভাপতি বলছেন, সেটা তো সত্যি কথা। একটা দলের কি সবাই খারাপ হতে পারে? কিন্তু ওভারঅল যে ডিকটাম, এবার ওভারঅল যে আদর্শ, মানে প্রথম কথা এই দলটার কোনো আদর্শ বলেই কিছু নেই। একজন একজন বাম রাজনীতির হয়তো একটা আদর্শ আছে, তা আমি তার চূড়ান্ত বিরোধী হতে পারি। কিন্তু এই যে বললাম খারাপ থেকে ভালো, হঠাৎ করে কেউ 15 ঘন্টায় 20 ঘন্টার পরে যে চৌঠা মে থেকে আজকে 4ঠা আগস্টের মধ্যে এই যে একেবারে হৃদয় উন্মোচন হয়েছে, নতুন বোধ জেগেছে, এই করেছে, এটা আমার কাছে অত্যন্ত সুযোগ সন্ধানী এবং সুবিধাবাদী রাজনীতির ফল বলে মনে হচ্ছে। এবং যারা ব্যক্তিগতভাবে আসছে বিজেপি, আমার ধারণা দলের মধ্যে যাদেরকে 2-3 জনকে নিয়েছে, সেক্ষেত্রে আমার সেই বিজেপি দলের ব্যাপার নিয়েছে। তবে মানুষ সাধারণভাবে এটাকে ভালো চোখে কোনোভাবেই দেখে না, কারণ সুবিধাবাদী রাজনীতির এগুলো ফল। মানুষের আদর্শ বদল হতে পারে। আমিও একটা সময় অতীত জীবনে বাম রাজত্বের আদর্শের মধ্যে দীক্ষিত ছিলাম আমার বাড়ির জায়গা থেকে। কিন্তু আমি যখন আমার যে আদর্শের জায়গা থেকে আমার যখন বদলেছে ক্ষমতার পরের থেকে, তবে তো সহজভাবে শাসক দলে জয়েন করতে পারতাম। আমার নিঃসন্দেহে অন্য কোনো রকম আদর্শের জন্ম হয়েছিল, যার সঙ্গে বাম আদর্শ মেরে না। আমার তার সঙ্গে বামকে গালাগালি করার কোনো সম্পর্ক নেই, সেটা আমার রাজনৈতিক গালাগালি। কিন্তু তার সঙ্গে তার আদর্শ বদল হতেই পারে। কেউ একটা জিনিস ছোটবেলায় ভালোবাসতো, তারপর তার আস্তে আস্তে বোধের মধ্যে দিয়ে দেখাচ্ছে না এটা ঠিক নয়। এটাই তো বিবর্তন, এটাই ইভলিউশন বলে। মানুষের বদলে যায়, মানুষের চিন্তা ভাবনা বদলায়, আদর্শ বদলায়, কিন্তু মানুষকে পরীক্ষা দিতে হয়। দুম করে শাসক দলে এসে ঢুকে গেলাম,
শাসকের দলে হঠাৎ করে কোনো এক সন্ধ্যায় দুদিনের মধ্যে পরিবর্তিত হলো, তারপরে তার পদ বা কোনো জায়গায়, এটা অত্যন্ত সুযোগ সন্ধানী সুবিধাবাদীর পরিচয়। কোনো একটা আদর্শ থেকে আরেকটি আদর্শ গেলে তাকে সেই আদর্শতে স্নাত হতে হয়। তার জন্য 8 থেকে 10 বছর লাগে, 5 থেকে 7 বছর লাগে, কোনো পদ মোহ কোনো কিছুকে পরিত্যাগ করে সেই জীবনে আসতে হয় এবং তাকে পরীক্ষা দিতে হয় যে সে সত্যি সেই নতুন আদর্শে দীক্ষিত হয়েছে। এদের কোনো রকম এসব নেই এবং এরা এসে ঢুকে পড়েছে নিজেদের বাঁচবার জন্য, ডিম খাবার ভয় সব লুকিয়ে আছে। এই যে অন্নপূর্ণা যোজনা পাচ্ছে না, এই সত্যিই তোমায় বলে দিই, ভালো আর খারাপ তৃণমূল আজকে অনেকেই পাচ্ছেন না, কি অবস্থা ভাবতে পারবে না। সারা রাজ্য জুড়ে আমি অন্তত গত 1 মাস ধরে বিভিন্ন অন্নপূর্ণা যোজনার কাজে গিয়ে দেখেছি, একটি পঞ্চায়েতে প্রধান, অধিকাংশ পঞ্চায়েত তৃণমূলের দখলে, তারা কেউ নেই, পালিয়ে গেছে। কে কাজটা করবে? কে ফর্মটা ভরতে সাহায্য করবে? কত সরকারি কর্মী আছে, যেখানে যেখানে বিজেপির পঞ্চায়েত আছে সেখানে সে জায়গায় কাজ করছে, যারা যারা বিরোধী কাজ করছে, 80% জায়গায় সরকারি কর্মীদের সংখ্যা 1 থেকে 1.5 লক্ষ, তারা পারছেন না মানে 2 কোটি লোককে কভার করতে, তাই জন্য কাজটা ধীরে হয়ে যাচ্ছে। কোন সরকারি দপ্তরে যারা ঘুষ খেয়েছেন, কোটি কোটি টাকা খেয়েছেন, কারো 240টা গাড়ি, কারো 382 বাড়ি, এবার ইনি যদি হঠাৎ করে বলেন আমি ভালো তৃণমূল হয়ে ঢুকে গেছি, মানুষ কোনোদিন ভালো চোখে দেখবে না। এবং আমার মনে হয় নতুন সরকার এসছে, মানুষের কাছে অনেক আশা নিয়ে অনেক ভালো কাজ করছে এবং আমার খুব বিশ্বাস হয়তো কোনো তাদের সঙ্গে কোনো রাজনৈতিক সমঝোতা হয়েছে কোনো জায়গায়, তারা বিজেপিতে, আমি মনে করি বিজেপি যদি তাদেরকে প্রবেশ করে বিজেপির ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি, বিজেপির বিশ্বাসযোগ্যতা মানুষের কাছে কমে যাওয়া বেশি। যেখানে বিজেপি সরকার এত ভালো কাজ করছে, এত কারখানা খুলছেন, এত 40টা জুট মিল করেছে, এই প্রচারগুলো কেন হচ্ছে না? আজকে 22টা জুট মিল করেছেন অর্জুন সিং শ্রমমন্ত্রী হয়ে, হয়েছে নাই কোনোদিন? 20% ডিএ, কোনোদিন আমি জন্ম থেকে আমার 51 বছর বয়স হয়ে গেল কেউ শুনেছি 20% ডিএ? বকেয়া মিটে যাচ্ছে গ্রান্টিন এই ডিএ এর মধ্যে দিয়ে। পরপর কারখানা করার কথা হচ্ছে, রাস্তা আসছে, নতুন বিমানবন্দরের প্রস্তাব আসছে, নতুন গুন্ডা দমন আইন প্রস্তাবনা করা হয়েছে, যাতে তোলাবাজি সিন্ডিকেট, আজকে কত ভালো লাগলো শুনে। পত্রিকায় সকালবেলা বললাম 252 জন বিজেপি নেতাকে বিজেপি সাসপেন্ড করছে তোলাবাজির জন্য। ঠিক তো, চ্যারিটি বিগিনস এট হোম। ঠিক এইরকম অবস্থাই ছিল, প্রচুর বাইরে থেকে লোক ঢুকতে চেষ্টা করেছিল ইউপিতে যোগীজি আসার পরে, যত মুলায়ম সিং এর গুন্ডা, যত গুন্ডা, ঠিক তেমনি ভাবে লালুর গুন্ডা ঢুকতে চেয়েছিল নীতিশ কুমারের দলে, কিছু ঢুকেও পড়েছিল। সময় লাগবে। বিজেপি রাজ্য সভাপতি বলেছেন 1 বছর বাদে দেখবেন, আমিও বিশ্বাস করি এই সময় ঢুকবে প্রচুর গুন্ডা। এই জন্য নিজের দলের গুন্ডাদের প্রথমে ঠিক করলে বাইরের গুন্ডারা ঢোকার সাহস পাবে না। কারণ কেন তারা ঢুকতে চাইছে? তারা ঢুকতে চাইছে এই জন্যই যে শাসক দল, এইভাবেই তো হয়ে এসছে সিপিএম এ, সিপিএম থেকে তৃণমূলে। বিজেপি যখন নিজের দলের গুন্ডাদের বা তোলাবাজি যারা হয়ে আছে, যারা ঢুকেছে, যারা ভেবেছে এবার আমি বিজেপির অনুব্রত হব, আমি বিজেপিতে জয়েন, আমার দল এসছে, বিজেপির থেকে এবার আমি নতুন শওকত হব, এই জায়গা বিজেপি যদি প্রথম বন্ধ করে চ্যারিটি বিগিনস এট হোম, এগুলোকেই বলে স্টেপ নেওয়া, দেখবেন 2 মাসের মধ্যে তোলাবাজিও বন্ধ হয়ে যাবে, এই বাইরে থেকে নোনা জল নোংরা জলের স্রোত আসাও বন্ধ হয়ে যাবে। আমার খুব বিশ্বাস আছে, মানুষের অনেক বিশ্বাসে 80 বছর বাদে একটা রাষ্ট্রবাদী জাতীয়তাবাদী সরকার প্রতিষ্ঠা হয়েছে, একদম নির্ভয়, উম, সন্ত্রাসহীন ভোটের মাধ্যমে। সেই জায়গাতে এত সহজে কোনো কিছুই করা যাবে না, যতই ককরোচ ক্যাটারপিলার শুঁয়োপোকা তারা আসুক না কেন, তারা ওইখানে সাংঘাতিক একটি গোষ্ঠীকে দিয়ে কলকাতায় সন্ত্রাস করুক না কেন, কোনো লাভ নেই। আমি কিন্তু একটা কথা বারবার করেই বলেছি, ককরোচ বলতে কি এটা কেউ ভাববেন না। নিঃসন্দেহে নিট নিয়ে যে গন্ডগোল হয়েছে, সেই জায়গা হয়েছে, যুব সমাজের রাগ হয়েছে, তাকে সরকারের এবং বিজেপির অ্যাড্রেস করা উচিত। তার কারণ এই রাগের মধ্যে দিয়ে মানুষ অনেক ভুল কাজ করে, ভুল কাজ করানোর অনেকগুলো পার্টি আছে এখানে, ভাম, নাম, হাজার, গন্ডা, নকশাল, মাওবাদী, জিহাদি, প্রচুর শক্তিরা মিলে এই যুব সমাজকে স্বাভাবিক রাগের সময় দেখি ভেঙে দিই, করে দিই, অনেক সঙ্গ দোষে যা হয়। আমার বিশ্বাস এই জিনিসই অগ্নিবীর দিয়েও করা হয়েছিল, এই জিনিসই ফার্মার্স বিল দিয়ে করা হয়েছিল, এই জিনিসই পেগাসাস দিয়ে করা হয়েছিল, থাকবে। ঠিক বুঝতে পারবে মানুষ যে সরকার এখন, কেন্দ্র সরকার, রাজ্য সরকার সাংঘাতিকভাবে যুব সমাজকে নিয়ে ভাবছে। রোজগার হচ্ছে, চতুর্থ অর্থনীতি হচ্ছে, এআই আসছে, স্পেস ডেভেলপমেন্ট হচ্ছে। মানে আমি তোমাকে এই সূত্রেই বলি যে আমাকে আজকে একজন লিখছিল যে ইসরোতে এত বিজ্ঞানী ছেড়ে যাচ্ছে কেন। মানে হাস্যকর এটা, ওরা নাসাতেও আমরা যখন আমেরিকায় থাকতাম দেখতাম ছেড়ে যেত, কারণ আগে ছাড়তো না ইসরো। এখন ভারতবর্ষ স্পেস ব্যবসাতে নেমেছে, প্রায় 150টা কোম্পানি, যার একটিও এক্সিস্ট করতো না 2014-র আগে, এই স্পেসের কেউ স্যাটেলাইট বানাচ্ছে, কেউ ড্রোন বানাচ্ছে, এবং ইসরোর বিজ্ঞানীরা প্রচুর বেশি টাকা পেয়ে অনেক জায়গায় তারা জয়েন করছে, অগ্নিকুল, কসমস, এলভিও, স্যালোসট, প্রচুর কোম্পানি, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, নয়ডা, গাজিয়াবাদ, এবং আমাদের এখানেও খুলতে চলেছে, অলরেডি 4টে কোম্পানি জমা দিয়েছে। সুতরাং এইসব অপপ্রচার, খারাপ প্রচার চলবে
এবং এই যে একটা আইএসআই বিল নিয়ে চলছে, ঠিক তেমনি ভাবে এইসব চলবে সমস্ত জায়গায়। আইআইটি, আইআইএম, বোস ইনস্টিটিউট, আইআইসিবি, এগুলোতে কোনো কেন্দ্রীয় প্রতিষ্ঠান, কোনো অসুবিধা নেই। আইএসআই নিয়ে কেন তাহলে তাদের বিজ্ঞানীরা কেন সুপ্রতিদিন মিডিয়াতে বসে থাকেন? তাদের বিজ্ঞানীরা কি করে অন্য একটা রাজ্যের মধ্যে সে কেন্দ্রীয় সরকারি পে কমিশনের চেয়ারম্যান হন? একজন গিয়ে জামাত পক্ষ করে বাংলা ভাষা নিয়ে ঝুলে পড়েন উর্দুর নামে, একজন গিয়ে সারাদিন ধরে মাকুগিরি করে দাশগুপ্ত ব্রাদার্স করে গেছে গত 40 বছর ধরে। এইসব আইএসআই তেই চলেছে, এগুলো তো আইআইটি তে চলেনি। সবই তো কেন্দ্রীয় প্রতিষ্ঠান। আমি আইএম আমি আমি একটা প্রশ্ন আপনার কাছে করবো অরিন্দম দা। এই যে একটা কথা আমি আপনাকে ইন্টারাপ্ট করলাম, এই যে সিদ্ধান্ত, এই যে বিজেপির এই সিদ্ধান্ত যে তৃণমূলীদেরকে নিয়ে আসা একটা ফ্লাড অফ মানে ইনফ্লাক্স অফ পিপল, এই যে আসা, এই সিদ্ধান্তে কি দলের অভ্যন্তরে অসন্তোষ বা একটা ভাঙনের আশঙ্কা রয়েছে? কোন রকম অভ্যন্তরে ভাঙনের কোনো আশঙ্কা নেই, কারণ আমি মনে করি না, আমি বিজেপি দলের কেউ নয়, কিন্তু আমি মনে করি তারা প্রচুর মানুষের বিশ্বাস পেয়ে প্রতিষ্ঠিত হয়েছে, তাদের যথেষ্ট গণতন্ত্র আছে। তারা এইভাবেই আজকে জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকেও নিয়েছিলেন, তারা এইভাবেই আজকে বহু পার্টির থেকে যে হেমন্ত বিশ্ব শর্মা এসছেন, তার সঙ্গে বহু লোকের নাম এসছে, আপনারা জানেন না। আমাদের বিশ্বাস অনেক দলের মধ্যে, এটাও আমরা জানি, এগুলো বললে খারাপ লাগবে, এখানে বহু এমএলএ, এমপি বা তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে অন্যান্য বিভিন্ন জায়গাতে। যেরকম সাধারণভাবে একজন আমি শিক্ষক হিসেবে কথা বলি, তারা এরকম বহু জায়গায় বলছেন, তাদের মধ্যে নিঃসন্দেহে তাদের দোষের কোনো শেষ নেই। তারা বলছে আমরা গত 15 বছর কোনো কাজ করতে পারিনি, আমাদের কোনো নির্দিষ্ট জায়গায় তোলা পাঠাতে হয়েছে 2-3 কোটি টাকা, আমাদের ব্যাংক অ্যাকাউন্ট দেখুন, আমাদের ব্যাংক অ্যাকাউন্টে কোনো রকম জালি নেই। যাই হোক, এটা কোনো কথা না। তাকে আমাদের এরকম প্রশ্ন করেছি আমি কোনো জায়গায়, বেরিয়ে এলেন না কেন, আপনি তো এত সৎ ছিলেন? তখন বলছে বেরিয়ে এলে আমার প্রাণহানির আশঙ্কা আছে। সাংঘাতিক কথা, এগুলো সব ভয়ঙ্কর কথাবার্তা, এগুলো শুনলে মনে হয় এবং আমার পরিবারের প্রাণহানির আশঙ্কা আছে। তাই বলে আমি তাদেরকে সার্টিফাই করবো কেন? চুরি করেছেন, চুরি সয়েছেন, সব কটা চোরের দল, সে কটা গিয়ে ঢুকেছেন, তারা ব্যাখ্যা করছেন, তারা এমপি হয়েছেন মানুষের ভোটে জিতে। এবং অবশ্যই আমি মনে করি আজকে এটা যে তারা ভোটে জিতে যখন এসছেন, তাদের ভবিষ্যতের প্রমাণ করতে হবে। তবে এদেরকে নিয়ে বিজেপির কোনো চিন্তা ভাবনা নেই, এরা বিজেপির বাইরে ছিল, আছে, থাকবে। 5-7 জনকে বুঝে নেওয়া হচ্ছে, তার সঙ্গে অনেকগুলো জায়গা আছে, তার সঙ্গে আমাদের দেশের অনেকগুলো বিল, অনেকগুলো জায়গা, ক্ষুদ্রতর স্বার্থকে স্যাক্রিফাইস করে বৃহত্তর স্বার্থে অ্যাচিভ করতে যে কোনো রাজনৈতিক ভাবে কিছু সমঝোতা করতে হয়। এর জন্য টাকা পয়সা দুর্নীতির সঙ্গে সমঝোতা করার কোনো জায়গা নেই। প্রচুর লোককে ডাকা হচ্ছে, অন্তত 7 থেকে 50 30 জন এমএলএ এর কোনো খবর পাওয়া যাচ্ছে না। তারা বিভিন্ন জায়গায় আসছেন, কোথায় সই করছেন, মানুষের কাছে বেরোতে পারছেন না। আর কে কোথায় এনসিপিআই না কি সব করছে তাদের ব্যাপার। আমার মতে প্রত্যেকেই এমপি হয়ে এসছেন, এনসিপিআই করছেন বলেই আমাদের এরকম জায়গা নেই, এগুলো মানুষ ভাবছেন তাকে আমি দুম করে পার্লামেন্ট থেকে বার করে দেবো। এখানে গণতন্ত্র চলে, এখানে পাকিস্তানের আরবের মতো এক ধরনের একদলীয় বা একধর্মীয় শাসন চলে না, বা কমিউনিস্ট কান্ট্রির মতো একদলীয় শাসন চলে না। এখানে গণতন্ত্র, এখানে যতই হোক আপনাদের যে কোনো এটা দুঃখজনক হলে অনেক কথা ওঠা হয় যে সাইকেল চোর, চামচ চোর, তাদেরকেও রাখতে হচ্ছে, তারা জিতেছেন এমপি এমএলএ হয়ে, তাহলে কি করা যাবে? এটা ঘটনা যে তিনি তো মানুষের ভোটে নির্বাচিত হচ্ছে। প্রত্যেকের মানুষের মনে ভুল থাকে, ঠিক থাকে, সমস্ত কিছু থাকতে পারে। আমার জীবনে সবটা যে ভালো কাজ করেছি তা নয়, কিন্তু ওভারঅল এই পার্টিটা থাকার জন্য গত 15 বছর এই তোলাবাজি, চুরি, সিন্ডিকেট, মানুষের কাছে এটা খুব যন্ত্রণা, এটা আমার কাছেও সেই যন্ত্রণার জায়গা। এরা যদি কোনো রকম ভাবে কোনোভাবে এরা পার পেয়ে যায় বা প্রতিষ্ঠা পেয়ে যায় কোনো বিজেপি বা কোনো শাসক দলকে ধরে, এটা বাঙালির কাছে, বাঙালি হিন্দুর কাছে প্রবলভাবে দুঃখ এবং যন্ত্রণার জায়গা হবে। আমি আমি এক্ষেত্রে আরেকটা প্রশ্ন সংযুক্তিকরণ করব, যে এই নীতির ফলে বিজেপির লাভ বেশি হবে নাকি ক্ষতি হবে অরিন্দম দা, এক কথায় যদি উত্তর নিই? ভবিষ্যৎ বলবে, তবে আমি মনে করি যারা বলতো সেটিং সেটিং সেটিং, বিজেপির সঙ্গে তৃণমূলের সেটিং, এই করতে করতে যে কেন্দ্রীয় নির্বাচনী দল, অমিত শাহ, শ্রী নরেন্দ্র মোদীজি থেকে জেপি নাড্ডা, নবীন নিতিন, শ্রমিক ভট্টাচার্য, বিরোধী দলনেতা ছিলেন শুভেন্দু অধিকারী, তারা মানুষের এই বিশ্বাসকে পুরো, তারা যে অবিশ্বাস এই সেটিং এর গল্প করে, আজকে দেখা গেল এই আগেও কেজরিওয়ালের সঙ্গে সেটিং বলা হতো, নবীন পট্টনায়কের সঙ্গে সেটিং বলা হতো, প্রত্যেকেই সরে গেছেন। আজকে মমতা ব্যানার্জি শ্রদ্ধেয় প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনিও সরে গেছেন, কোনো সেটিং ছিল না, আজকে মানুষ বুঝতে পারছে। কারণ গত 10 বছর ধরে এই সেটিং সেটিং বলেও 5-7% ভোট বামেদের দিকে তারা কেটেছে, বা তারা কিছুই পাবে না। আমার মনে হয় সেই কেন্দ্রীয় নেতৃত্বই এই এনসিপিআই লোক বা সমস্ত দলের লোকের সঙ্গে, আমাদের কংগ্রেসের লোক, রাহুল গান্ধীর সঙ্গে কথা বলতে হয়, আমাকে রাহুল গান্ধীর সঙ্গে সেটিং, যে কোনো দলের সঙ্গে কথা বলতে হচ্ছে, তাদের মতামত শুনতে হচ্ছে, তারা রাজনৈতিকভাবে এমপি বা এমএলএ হয়েছেন, তাদের সঙ্গে কথা বলার প্রয়োজনীয়তা আছে, তাই বলেই সবাই তারা বিজেপিতে ঢুকবেন বা ঢুকবেন না সেটা আমি মনে করি সেটা কেন্দ্রীয় নেতৃত্ব, দলের নেতৃত্ব, তারা ঠিকবেন। আমি সেই দলের নই কেউ,
কিন্তু আমি বিশ্বাস করি এই দল মানুষের অনেক ভালোবাসা পেয়ে এসছে। কিন্তু আমার জায়গা তুমি যেটা বললামই, এক লাভ না ক্ষতি হবে। মানুষের বিশ্বাস পেতে হলে আমার ধারণা এই রাজনৈতিক দলের সেই নেতৃত্বর সম্পূর্ণ সেই কি বলবো নৈপুণ্য আছে। তারা মানুষের বিশ্বাসও জানেন, দেশের কিছু জায়গায় কিছু বিলের কিছু সই করানোর প্রয়োজনীয়তাও জানেন, তারা ঠিক সময় ঠিক ডিসিশন নেবেন। যাদের বিরুদ্ধে অতীতে বিজেপি দুর্নীতির অভিযোগ তুলেছিল তাদের দলে নিলে সেই অভিযোগগুলোর কি হবে? দুর্নীতির অভিযোগ তুলেছিলেন, তাদের দুর্নীতির অভিযোগের তদন্ত হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে আহ, এমন এমন দলও এসছেন, তারা কি সব বদ্ধ ধৃত মৃত তৃণমূল ছেড়ে নতুন তৃণমূল, নব তৃণমূল এসব হয়েছেন, উল্টো তৃণমূল এরকম এককালে ঢুকেছেন। এসে তাদের মধ্যে অনেকেই এসছেন, তাদেরকে সবাই বলছে বিজেপির সমঝোতা হচ্ছে, দিকে তাদেরকে ইডি ডাকছে, সিবিআই ডাকছে। এমন বহু লোক আসতে চেয়েছেন বলে কথা হচ্ছে, তার নাকি বিরাট ব্যাপার, সেটাও শুনছি। তাহলে তাকেও মানে তাকেও পুলিশ ডাকছে, ইডি ডাকছে, সিবিআই হচ্ছে। এছাড়া 12 থেকে 14 জন মন্ত্রী, পঞ্চায়েত প্রধান, প্রায় 50 থেকে 100-র উপর লোক গ্রেপ্তার হয়ে বসে আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে। আর যাদের প্রতি দুর্নীতির অভিযোগ হয়েছিল, দুর্নীতির তদন্ত হবেই। আরজি করের ফাইল খুলেছে, বরুণ বিশ্বাসের ফাইল খুলেছে, সন্দেশখালীর ফাইল খুলেছে, কামদুনির ফাইল খুলেছে। কোনো সরকারের এই সাহস হয়নি এই ফাইলগুলোকে খোলানোর কথা। ফাইল খুলেছে এবং তার নির্দেশ, যেমন আজকে সিবিআই আরজি করের ব্যাপারে এগুলো কোনো খবর হচ্ছে না, আজকে সিবিআই এর আরজি করের ক্ষেত্রে চার্জশিট জমা দিল, নতুন চার্জশিট। যে সিবিআই এর পুলিশের থেকে যে ফাইলগুলো পাচ্ছিল না, সেই ফাইলগুলো পেয়ে আমাদের আরজি করের বন্টির জন্য যে তদন্তগুলো ভুল পথে চালিত হয়েছিল, সিবিআই এরও কিছু করার ছিল না, তার প্রাইমারি এভিডেন্স পাওয়া ছিল না। যতটুকু এভিডেন্স পুড়িয়ে দেওয়ার পরেও সমস্ত কিছু করে পুলিশের সাহায্যটা আজকে পাচ্ছেন, কারণ তাদের কাছে প্রাইমারি সোর্স অফ ইনফরমেশন থাকে। সেইগুলো পেয়ে আজকে সিবিআই এর আইনজীবী কিন্তু চার্জশিট জমা দিয়েছে। এই খবরগুলোই তো বড় খবর। তাড়াতাড়ি কাজ হচ্ছে এবং সমস্ত জায়গাগুলো নতুন করে চিন্তা ভাবনার জায়গায় আসছে এবং ডাকা হচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, এইসব আবার একটা নতুন সেটিং এর গল্প ফাঁদা হচ্ছে। এতদিন ছিল সিপিএম বিজেপি, এবার শুরু হয়েছে বিজেপি তৃণমূল সেটিং, এবার সেটিং শুরু হচ্ছে বিজেপি এনসিপিআই বা ভালো তৃণমূল খারাপ তৃণমূলের সেটিং। এগুলো করে কি লাভ হয়েছে? একটা দল রাজনৈতিকভাবে ক্ষমতায় ছিল 34 বছর, ভারতবর্ষে পাবেন না যে 8 বছরের মধ্যে সেই দলটি শূন্যতে পরিণত হয়েছে এবং ধারাবাহিকভাবে 10 বছর ধরে 4টি নির্বাচনে শূন্য হয়েছে, লুডো খেলার মতো। শূন্য থেকে আবার পুট পড়েছে আর কি, এখন একটা, হ্যাঁ, শূন্য থেকে পুট পড়েছে একটা, তাতেই তারা নাচছে। শূন্য পড়ছে। এখন তারা কখনো, তাদের মুশকিলটা হচ্ছে, একবার তারা অগ্নিবীরের ঘাড়ে চাপে, একবার তারা কৃষকদের ঘাড়ে চাপে, একবার তারা আদানির ঘাড়ে চাপে, আদানির বিরোধী বিলে, একবার তারা 370 বাতিলের ঘাড়ে চাপে, একবার সিএ এনআরসির ঘাড়ে চাপে। এখন চেপেছে হচ্ছে যুব সমাজ ছাত্রদের গায়ে, যদি যতটা তাদেরকে বিভ্রান্ত করে দেওয়া যায়, যতগুলো গিয়ে মাওবাদী, নকশাল, এক্সট্রিম মাওবাদী, দেশ বিরোধী সবকটা লোক। কারণ কি, তাদের আসল জায়গায় কেন্দ্র সরকার হাত দিয়েছে। কেন ভয় এনসিপি কে নিয়ে, কেন এত কথা? কারণ এই লোকগুলো যদি ভোট দিয়ে দেয়, এফসিআর এ বিল, ফরেন কন্ট্রিবিউশন রেগুলেটরি অ্যাক্ট, 80খানা, প্রায় 80% টাকা, যেখান থেকে এইসব শয়তানি বদমাইশি, রাস্তায় ট্রেনিং পোস্টার, যেভাবে আমরা দেখলাম আরজি করের আন্দোলনে 5-7 কোটি টাকা তোলা হয়েছে, ঠিক তেমনি ভাবে তোমরা দেখো যে কক্রোচ আন্দোলনের সময় একটি লোক কিভাবে ধাওয়াতে খাইছে। তা আমি তো হিসাব করে দিলাম 5-6 কোটি টাকার খাইয়েছে একজন মোবাইলওয়ালা। হ্যাঁ, এই কোথা থেকে এই টাকা আসে? এই টাকাগুলো আসে বিভিন্ন রকম ভাবে ধর্মীয়, বিভিন্ন আমাদের যেগুলো যে ধর্মগুলো আমাদের এখান থেকে তৈরি হয়নি, ভারতবর্ষের বাইরে সেই ধর্মের জায়গা দিয়ে ঢোকে। কোনো জায়গায় লেখা থাকে বিশেষ প্রতিবন্ধী শিশুদের সাহায্যে তৈরি, সেই বিশেষ প্রতিবন্ধী শিশুদের তারপর ঘরের মধ্যে AK-47 পাওয়া যায় এবং তার সঙ্গে 1 কিলো কোকেন পাওয়া যায়। মণিপুরে পাওয়া গেছে, মিজোরামে পাওয়া গেছে। নামে যাচ্ছে হচ্ছে কোনো জায়গায় মহিলাদের সমৃদ্ধি, তারপর দেখা যাচ্ছে মহিলাদের কে ভালো দেওয়া হয়, গরিব মহিলাদের, সেই গরিব মহিলাদের তারপর দেখা যাচ্ছে সুইসাইড বোম্বার হয়ে প্রকাশিত হলো তারা। সুতরাং এই যে টাকা কোনখানে আড়ত থেকে আসছে, কোনোটা হচ্ছে সোর্স থেকে আসছে, কোনোটা থেকে আসছে, এই টাকার সোর্স অমিত শাহ বন্ধ করে দিতে চলেছেন কেন্দ্রীয় সরকার। সেখানে আমাদের কিছু নিশ্চয়ই ভোট লাগবে, ওয়ান নেশন ওয়ান ইলেকশন লাগবে নিশ্চয়ই, ইউসিসি প্রবলভাবে লাগবে। কি করে হয়? একটি মানে আজকে মানুষ ভাবে, এই যে সব প্রগতিশীলরা বলছে, আজকে আমি আমার এক ছাত্রদের ক্ষেত্রে দেখলাম, আমার এক ছাত্র বলছে, স্যার, মানে ছাত্রী বলছে যে, স্যার, আমার 2 দাদার কাছে বাবা মারা যাওয়ার পরে সমস্ত সম্পত্তি এসছে, আমার মায়ের কাছে সম্পত্তির ভাগ নেই। এই হচ্ছে শরিয়া ওয়াইন। এই জিনিস চলতে পারে? আমার বাড়িতে আমার বাবার মৃত্যুর পর আমার মায়ের কাছে যাবে না, সেখানে আমার কাছে চলে এলো, মা হয়ে গেল আমার
এটা হচ্ছে নিয়ম। এইভাবে হতে পারে? আমি তোমায় আইনত বলছি, ৪টে বিয়ে ঠিক ৪টে বিয়ে ৩টে কথা বলছি না। মানে সেখানে মহিলাদের কোনো প্রেজেন্সই নেই। মানে এই জিনিসকে চলতে হবে ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে। এটা একটু মানে এই যে মাইক খোলা নিয়ে নিষিদ্ধ জায়গা দিয়ে আরেকটা সন্ত্রাস ছড়ানোর চেষ্টা হচ্ছে। আমি দুবাইতে ছিলাম ১৫ দিন, ২০ দিনের উপর কাতারে ছিলাম। আমি কোনোদিন কোনো আওয়াজ পাইনি। এটা টোটাল ইসলামিক কান্ট্রি। সেখানে তো আমি কোনোদিন ধরে এরকম আজানের বিবেক পাই না। আমি কিন্তু এটা মনেও করি না উল্টো দিকে তারা ইয়ে আমি যেটা শুনবো না সেটা আমায় শোনাতে হচ্ছে। আমি এটাও চাই না যে ৫ দিন ধরে রাম সংকীর্তন হোক আমার কানের সামনে। এটাও আমার কাছে একই রকম ভাবে খারাপ। স্পেশাল কোনো দিন আসবে, ঈদ হতে পারে, দুর্গাপুজো হতে পারে, কোনো রামনবমী হতে পারে। এই একেকটা অনুষ্ঠান একেকটা দিন কেন্দ্রিক হতেই পারে। টানা প্রতিদিন প্রতি সপ্তাহে আমাকে যদি কেউ বলে আমি টানা ৬ বার কীর্তন শোনাবো কোনো দিনে, আমি তার নামে কেস করব। আমাকে যদি কেউ বলে টানা ৬ বার ইয়ে করা হবে, আমার কিন্তু অসুবিধা। আমার যদি টানা ৬ বার কোনো চার্চের বেল বাজে আমার ক্লাসের মাঝখানে, আমার ঘুমের মাঝখানে, আমি সেখানেও প্রতিবাদ করব। এটা ভারতীয় ন্যায় সংহিতা, হিন্দু ন্যায় সংহিতা নয়, মুসলমান ন্যায় সংহিতা নয়, খ্রিস্টান ন্যায় সংহিতা নয়, ভারতীয় ন্যায় সংহিতা। ত্রুটির জন্য ক্ষমা প্রার্থী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভিডিও সাময়িকভাবে সরানোয় ভুল স্বীকার মেটার। মেটাকেও তাহলে মাথা নোয়াতে হলো। মাথা নোয়ানোর প্রয়োজন আছে? কি ভয়ঙ্কর চ্যাট জিপিটি! আমি যেদিকে ককরোচ পার্টি দেখি, আমি একটা জায়গায় সার্চ দিয়েছি ককরোচ পার্টি, ককরোচ ভ্যান্ডালিজম, তখন লিখছে চ্যাট জিপিটি কতটা বিদেশে ডিপ স্টেট কন্ট্রোল করে। নট ভ্যান্ডালিজম, দে আর ডুইং মুভমেন্ট। চ্যাট জিপিটি, আমি লিখছি চ্যাট ভ্যান্ডালিজম, সার্চ দিচ্ছি, লিখেছে নো, নট ভ্যান্ডালিজম, ইটস চ্যাট জিপিটি। তার মানে একটা চ্যাট জিপিটি, একটা মেটা, একটা ফেসবুক, একটা গুগল, এটা আমাদের দুর্ভাগ্য। আমরা গত ৭০ বছর ধরে ২০১৪ আগে আমাদের নিজস্ব প্ল্যাটফর্ম চীন বানিয়ে ফেলেছে। কারণ ওরা জানে ওরা যখনই বুঝবে ভারতকে ভাঙার জন্য ওরা এই প্ল্যাটফর্মকে ইউজ করবে। মেটা ঝুঁকতে বাধ্য হয়েছে। কিন্তু এটাও সত্যি যে আজকে যদি বলা হয় মাইক্রোসফটকে তুলে নেবো, আমার ৭০% কম্পিউটার বন্ধ হয়ে যাবে। আমি যদি বলি আজকে গুগলকে করবো না, আমার সার্চ ইঞ্জিন আগামী ৪ মাসের মধ্যে কি করে মাঝখানে ভারত কাজ করবে না। ইমিডিয়েটলি ভারতের নিজস্ব প্রোগ্রাম, নিজস্ব জায়গা, এগুলো থেকেই বোঝা যায় যে এইভাবে এখন, আগে বলতো না বণিকের মানদণ্ড রাজদণ্ডে রূপান্তরিত হয়, এখন বোঝা যায় আমাদের দেশের প্রযুক্তি আত্মনির্ভরতা কতটা দরকারি। যখন কোনো বিপদ আসবে এরা কিন্তু সব কন্ট্রোল করবে তোমার দেশটাকে ভাঙার জন্য। এবং একজন পাপ্পু গান্ধী লাফাবেন তার জন্য গিয়ে, যিনি এখনো ৫৮ বছর বয়সে যুব নেতা আছেন, যিনি পরিবারের পঞ্চম জেনারেশন ধরে তিনি এই খালি দেশ বিরোধীকে আশ্রয় করবেন, সমস্ত খারাপ কিছু করবেন, বলবেন এগুলো সমস্ত ভালো, এই যত গুন্ডামি হচ্ছে ভালো। তবে এগুলো কি জানো তো, মানে আমি পরিষ্কার করে বলছি, যুব সমাজের ক্ষোভের সঙ্গত কিছু হয়তো কারণ আছে, কিন্তু ক্ষোভ আর বিশৃঙ্খলা এক নয়। এই জিনিস আমরা দেখে নিয়েছি। আম আদমি ভার্সান 2, হঠাৎ করে এক বাপুর উদয়, তার তলায় একজন মাফলার নেতা, ঠিক তেমনি ভাবে এলেন সোনাম ওয়াংচুক, তারপরে এলেন ডিপকে। ঠিক আছে, সরকার ঠিক সামলে নেবে। বই বিক্রির টাকা কোথায় গেল? রয়্যালটি না পেয়ে ক্ষোভ মমতা বন্দ্যোপাধ্যায়ের। বলছেন সংসারে অভাব অনটন চলে এসেছে, সংসার চালানো কঠিন হয়ে পড়ছে। আমাদের, আমি কালকেরই কলেজে গেছিলাম, কালকেরই আমার পাড়ার স্কুলে গেছিলাম। খুব দুর্ভাগ্য, গত ১৫ বছর ধরে ওইসব তুমি দাঁড়িয়ে আছো গাধার গাধার গায়ে, আমি তোমায় তুলবো তোমার আলোয়, এসব সব কবিতা, তারপর এখানে ফড়িং প্রজাপতি, এসো এসো হাঁটি হাঁটি, এই লেখাগুলোর বইগুলো প্রতি বছর ২০০ থেকে ৩০০ করে কিনতে হতো, একটা নির্দিষ্ট প্রকাশনী থেকে ছাপতে হতো, এবং সেগুলোই হচ্ছে লাইব্রেরি মন্ত্রক সিদ্দিকুল্লাহ সাহেব এগুলো সব জায়গায় নির্দেশ দিতেন। এই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে এখন এগুলোকে একটাই উপায় আছে, প্রথম কথা ওনার রয়্যালটি পাওয়ার আগে ওখান থেকে উনি প্রতি বছর প্রায় ৫০ থেকে ১০০ কোটি টাকা রয়্যালটি পেতেন। ওই জন্য মাইনে নেওয়ার কোনো দরকার পড়তো না, কারণ বই যদি জোর করে পড়ানো হয় খুব মুশকিলে যায়। এবং তার মধ্যেই ৪র্থ শ্রেণী থেকে ৫ম শ্রেণীর মানে লেখা কবিতা প্রবন্ধ, সেগুলো শুনতে শুনতে যাওয়া। অনেকে আমাকে জিজ্ঞেস করছে কি করব দাদা বা স্যার এইটা নিয়ে। আমি বললাম মিড ডে মিলে ৭ দিনে গ্যাস জ্বালাতে হবে না, একদম সুন্দর করে মিড ডে মিলের আগুনের কাজটা এটা কাজ হয়ে যাবে। কারণ এই জিনিসকে তো ফেলা যাচ্ছে না, আর এত পেপার ওয়েস্ট, এটাকে ঠিকঠাক ভাবে ইউজ করো। ৭ দিনে এই গ্যাসের সংকট, ২ ইরানে যুদ্ধ চলছে, ৭ দিনের জন্য অন্তত পক্ষে গ্যাস বেঁচে যাবে এক একটা স্কুলের। কি করতে হবে? ওই কাগজগুলো পুড়িয়ে, ওই বইগুলো পুড়িয়ে মিড ডে মিলের রান্নাটা করা।
তার হ্যাঁ, মানে আমার তো এর থেকে ভালো কি সলিউশন দেবো? ওনার মাধ্যমে অন্তত মানুষের কিছু উপকার হোক। কোনো উপকার তো ঘটেনি। অন্ততপক্ষে এইভাবে যদি বইগুলো, কারণ বইগুলো তো কেউ পড়ে না, ওগুলো কিনতে হতো, নিয়ম থাকতো যে প্রতি বছর কিনতে হবে। কোনো ছাত্র কোনোদিন দেখেছো কোনো জায়গায় কোনো কবিতা বলেছে বলে, ওনারই তো সরকার ছিল, ওনার কবিতা বলে কোনো জায়গায় প্রাইজ পেয়েছে, কোনো কিছু না হয়েছে? হ্যাঁ, একজন দুজন পড়তেন, তারা খুব সেরা কবিতা বলতেন, কিসব কুজাত নির্বোধ এগুলো থাকতো, তারা বলতেন উনি এইসব রবীন্দ্রনাথের থেকে উচ্চ আসনে বসিয়ে দিচ্ছেন। রবীন্দ্রনাথ তো ঠিকই কথা, চ্যালেঞ্জ হয়ে গেছেন না। মানে সত্যি কথা, মানে গীতাঞ্জলি পরে যে কথাঞ্জলি হবে কেউ জানেনি। গীতবিতানের পরে কথাবিতান, তারপরে তার তার যে সোনা ছেলে, সেও নেমে গেল রবীন্দ্রনাথের সঙ্গে কম্পিটিশন করতে। বিশ্বভারতীর পাশে বিশ্ব বাংলা, কি যে করা যায়! রবীন্দ্রনাথকে নিয়ে মারামারি, রবীন্দ্রনাথকে উঠতে দেবো না। শুভেন্দু অধিকারী তো অনেক পরের বাবা, রবীন্দ্রনাথকে উনি উঠতে দেবেন? উনি 100 বই রচনা করেছেন। বোধহয় আমার মনে হয় না এত বই রবীন্দ্রনাথের পরে কেউ রচনা করেছেন বলে। কিন্তু মুশকিলটা যে রবীন্দ্রনাথ কোনো জায়গায় বলেননি যে আমার বইগুলোই কিনতে হবে। ওনার তো একটা হাতে পুরো সরকার ছিল। আমার হিসাবে এখন বলছে প্রায় 1300 লাইব্রেরি, হ্যাঁ, প্রায় 562টা কলেজ, এবং প্রায় 23 না কত যেন প্রাইমারি আর সব মিলে প্রায় 40,000 স্কুল। মানে এই বিপুল পরিমাণে হয়তো 3-4 কোটি বই কিনেছে ওনার।